আসসালামু আলাইকুম। প্রিয় ব্যাংকার ভাইরা, আজকে আলোচনা করব নিম্নতম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রস্তুতির জন্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আইসিটি এফআই এর মডিউল এ থেকে গত ক্লাসে আমি দেখিয়েছি প্রথম ক্লাস সেটি ছিল। আজকে এটি মডিউল এর দ্বিতীয় ক্লাস, অনেক বড় একটু অধ্যায় এটি। তো আজকে যে প্রশ্নগুলি আলোচনা করব সেটি হচ্ছে এরকম। আমরা 11 নম্বর পর্যন্ত আমরা দেখেছিলাম, একটু জুম করে নেই। সবগুলো ক্লাস অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আর যারা উপকৃত হয়েছেন তারা ফোন দিয়ে তাদের কৃতজ্ঞতা স্বীকার করছেন, আমার খুব ভালো লাগছে এই বিষয়টা। তো গতদিন আমরা 11 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে 12 থেকে শুরু করব। 12 নম্বর প্রশ্নে আছে এটিএম থেকে টাকা তোলার ধাপগুলো বর্ণনা করুন। 13 পজ টার্মিনালের বিভিন্ন উপাদান বর্ণনা করুন। তারপরে আছে 14 কিভাবে জিপিআরএস পজ টার্মিনাল একটি ডায়াল আপ পজ টার্মিনাল থেকে আলাদা। তারপরে আছে একটি ব্যাংক কিভাবে একজন ব্যবসায়ীর কাছে ইনস্টল করা পজ টার্মিনাল থেকে আয় করে। পজ টার্মিনাল ব্যবহার করে কিভাবে অর্থ প্রদান করা হয় তা বর্ণনা করুন। ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে। তারপরে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একজন গ্রাহক কোন ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারেন। একজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং থেকে নগদ গ্রহণ করতে পারেন কি, কেন। এসএমএস ব্যাংকিং কি, এসএমএস ব্যাংকিং এর যে কোনো কাজের জন্য কিছু সেন্টেন্স উল্লেখ করুন। এসএমএস এবং অ্যালার্ট ব্যাংকিং এর মধ্যে কয়েকটি পার্থক্য উল্লেখ করুন। আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স কি। 23 নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স ব্যাংকিং এর কিছু সুবিধা অসুবিধা বর্ণনা করুন। 24 নম্বর হচ্ছে অনলাইন ব্যাংকিং বা যে কোনো শাখা ব্যাংকিং কি। অনলাইন ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। অনলাইন ব্যাংকিং এভাবে আসতে পারে, অথবা যে কোনো শাখা ব্যাংকিং কি, মানে অনলাইন ব্যাংকিংটা তো যে কোনো শাখা থেকে আমরা ব্যাংকিং কার্যক্রম করতে পারি। তাই অনলাইন ব্যাংকিং এর অপর নাম অ্যানি ব্রাঞ্চ ব্যাংকিং বা যে কোনো শাখা ব্যাংকিং। ঠিক আছে, এইভাবে থাকতে পারে। তো আমরা 24 নম্বর পর্যন্ত দেখবো। অনেক ধরনের প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন এখানে এমএফএস কি, বাংলাদেশে কয়েকটি এমএফএস এর বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য এমএফএস এর নাম বলুন, এরকম অনেক ধরনের প্রশ্ন আছে। তো আমাদের এগুলো হচ্ছে ব্যাংকিং সম্পর্কিত। কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কিত যে ইয়েগুলো আছে, ই কমার্স, এগুলো ব্যাংকিং সম্পর্কিত আমাদের। আর তারপরে কম্পিউটার আমাদের আইসিটি সম্পর্কিত, যে এখান থেকে শুরু, 34 থেকে শুরু। কম্পিউটার কি, কম্পিউটার জন্য কি, কম্পিউটার বিভিন্ন প্রজন্মের বর্ণনা দাও। বিভিন্ন ধরনের কম্পিউটার হলো অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড, তাদের প্রতিটি বর্ণনা করুন। এরকম কম্পিউটার সম্পর্কিত যে ইয়েগুলো সেগুলো এখানে আছে, এবং এগুলো আসে আমাদের এই যে 97-95তম ব্যাংকিং ডিপ্লোমা, এগুলো এসেছিল। আর আমি বারবার আপনাদের একটি কথাই বলি, সেটা হচ্ছে আমাদের এই আইসিটির যে কোশ্চেনগুলো হয়, এই আইসিটি কোশ্চেনগুলো কিন্তু লেজ লাগে হয় বিভিন্ন অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে হয়, আবার তৃতীয় অধ্যায় থেকে হবে, বা 4 নম্বর অধ্যায় থেকে হবে, ওই মানে এরকম ভাবে আসে। তো অতএব আমাদের সবগুলো আমাদের পড়া অত্যন্ত জরুরি। তো এটা কম্পিউটার সম্পর্কিত আমাদের সিপিইউ, তারপরে ক্যাশ মেমোরি, পরে এই যে সবগুলোই, অর্থাৎ আমাদের 32 থেকে শুরু হবে, 32 না 34 থেকে শুরু হবে আমাদের কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন ধরনের কম্পিউটার প্রজন্ম, এই বিষয়গুলো নিয়ে এখানে আমাদের আলোচনা আছে। আর বাদ বাকি 34-এর আগ পর্যন্ত হচ্ছে এগুলো আমাদের আমাদের কম্পিউটারের মাধ্যমে যে ব্যাংকিং পরিষেবাগুলো আমরা সম্পাদন করে থাকি সেইগুলো আলোচনা করা আছে। তো আমরা আজকে 12 থেকে আলোচনা করব, এই 24 পর্যন্ত আলোচনা করব। তো ঠিক আছে, 12 থেকে 24 পর্যন্ত আমরা আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই নোট সরাসরি আপনাদের মাঝে উপস্থাপন করা আছে, আপনারা যাচাই করে নিতে পারেন। আর যদি মনে করেন না, ইউটিউব চ্যানেল থেকে এই ক্লাসগুলো দেখেও আপনারা উপকৃত হবেন, তখন নোট না কিনলেও হবে, সমস্যা নেই। তো 12 নম্বর এখানে আমরা দেখব এটিএম থেকে টাকা তোলার ধাপ। এই বিষয়গুলো কিন্তু আমরা ইজিলি সবাই জানি, কিন্তু সেগুলো লেখার মাধ্যমে বা ভাষায় রূপদান করা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। লেখাটা একটু আমরা হেজিটেশনের মধ্যে পড়ে যাই।
এটিএম থেকে টাকা উঠাবে এর ধাপগুলো কি কি আছে, তা আমরা এই পয়েন্টগুলো যদি একটু মনে রাখি বা আমরা জানি সেই জিনিসগুলোকে ভাষায় একটু রূপদান করবো। এক নম্বর হচ্ছে এটিএম শনাক্তকরণ। আপনি কোন এটিএম থেকে টাকা উঠাবেন সেটা আপনাকে শনাক্তকরণ করতে হবে, যে আপনি এই ব্রাঞ্চ থেকে উঠাবেন, ওই ব্যাংকের এটিএম থেকে উঠাবেন, এরকম শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে। তারপরে এটিএম এ কার্ড প্রবেশ করাবেন, এটিএম এ আপনি কার্ড প্রবেশ করাতে হবে। ভাষা নির্বাচন করুন, আপনাকে বাংলা ইংলিশ ভাষা নির্বাচন করতে হবে, পিন লিখতে হবে। 4 ধরনের চয়ন করুন, এখানে লেনদেনের ধরন চয়ন করুন, লেনদেন কিরকম লেনদেন আপনি করবেন সেগুলা এটা নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি আপনার ব্যাংকে এটিএম থেকে টাকা উঠাতে এটিএম স্ক্রিনে কি কি প্রদর্শিত হয় এবং কিভাবে কি করেন সেই জিনিসগুলো এখানে বিবরণ আকারে লিখতে হবে। ঠিক আছে, এখানে যে কোটা আছে এইভাবে লিখতে হবে ওরকম না। তারপরে আচ্ছা, অ্যাকাউন্টের ধরন নির্বাচন করুন, কারেন্ট না সেভিংস, এরকম লেনদেন নিশ্চিত করুন, লেনদেন নিশ্চিত করতে হবে 5,000, 10,000, 8,000, 12,000 এরকম লেনদেন নিশ্চিত করতে হবে। নগদ সংগ্রহ করুন, তারপর নগদ দেবে সেটা সংগ্রহ করতে হবে। আমরা রসিদ রিসিপ্ট, আমাদের অনেক ব্যাংকে এটিএম দেয়, অনেক ব্যাংকে এটিএম দেয় না, রিসিপ্ট দিলে রিসিপ্ট নিতে হবে। কার্ড পুনরুদ্ধার করা মানে কার্ড রিসিভ করবো আমরা, কার্ড গ্রহণ করব। তারপরে আছে লেনদেন শেষ। মানে এরকম ভাবে আমাদের একটু ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এটা করতে হবে। 13 নাম্বার, এটা কিন্তু এইভাবে যেটা আছে এইভাবে যে লিখতে হবে এরকম না, আপনি আপনার মতো করে আপনি এটিএম এ টাকাটা মানে টাকা ওঠানোর জন্য কি কি কার্যক্রম সম্পাদন করেন সেটা আপনাকে এটা লিখতে হবে, এইভাবে লিখতে হবে এরকম কিছু না। তারপরে আছে ডিসক্রাইব ভেরিয়াস কম্পোনেন্ট অফ পজ টার্মিনাল। পজ টার্মিনাল হচ্ছে পয়েন্ট অফ সেলস, পয়েন্ট অফ সেলস। বিভিন্ন সুপার শপে বা কোনো জায়গায় কেনাকাটা করতে গেলে আমরা যে এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কেনাকাটা করি, সেখানে একটা ছোট একটা মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে সেখানে কার্ড পাঞ্চ করে কিন্তু আমরা সেখানে কেনাকাটা বিল পরিশোধ করে থাকি। এটা হচ্ছে পজ, পজ পয়েন্ট অফ সেলস। তো এখানে পজ টার্মিনালের বিভিন্ন উপাদান বর্ণনা করুন। পজ হচ্ছে পয়েন্ট অফ সেলস টার্মিনাল হয়ে একটি জটিল ডিভাইস যা পেমেন্ট লেনদেনগুলোকে দক্ষতার সাথে এবং নিরাপদে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। পজ টার্মিনালের বিভিন্ন উপাদান নিম্নে আলোচনা করা হলো। কার্ড রিডার। পজ টার্মিনাল অবশ্যই কার্ড রিডার থাকবে, এটিএম এর যেমন কার্ড রিডার থাকে পজ টার্মিনাল এরকম কার্ড রিডার থাকবে। তো এখানে আইসিটি যেহেতু সেখানে এখানে কিন্তু একটা বিষয় যে আমাদের কম্পিউটারের যে সিস্টেমের কিছু ভাষা এখানে প্রয়োগ করা থাকে, সেই ভাষাগুলো আপনি আপনার মতো করে লিখবেন। ম্যাগনেটিক স্ট্রাইপ রিডার কার্ড যখন স্লটের মধ্যে দিয়ে সোয়াইপ করা হয় তখন এই উপাদানটি কার্ডের ম্যাগনেটিক স্ট্রাইপের সংরক্ষণ ডেটা পড়ে। তো এগুলা যদি আপনার মনে না থাকে, তারপর এই যে ম্যাগনেটিক স্ট্রাইপ রিডার এগুলা মনে না থাকাই স্বাভাবিক। তো আপনি এই কার্ড রিডার লিখে পয়েন্ট রেখে এখানে একটি ডিভাইস থাকে কার্ড রিডার, যেটা সাহায্য আমাদের কার্ডে শনাক্ত করতে সক্ষম হয় এবং কার্ডটি ব্যক্তি শনাক্ত করতে সক্ষম হয় এবং কোন অ্যাকাউন্টের লেনদেন বা কোন অ্যাকাউন্টের কি এটা পিন দ্বারা সেটা সে যাচাই করে। এইরকম ভাবে আপনি এটা লিখে নেবেন, এখানে লিখবেন এবং সেখানে কিছু যদি এই কথাগুলো না থাকে, ঠিক আছে, কিন্তু আপনি কার্ড রিডার এই পয়েন্টটা অবশ্যই দিতে হবে। কিপ্যাড এবং পিন প্যাড, কিপ্যাড এবং পিন প্যাড সেখানে থাকে, এগুলো অবশ্যই আমাদের পিন দিতে হয়, তা না হলে তো বিল পেমেন্ট হবে না। প্রিন্টার, সেখান থেকে আমাদের কি বলে রসিদ বের হয়ে আসে একটা, তাই না, সেখানে অবশ্যই একটা ছোট প্রিন্টার থাকে। মানে পজ মেশিনে আমরা ওখানে একটা দোকানে যে মেশিনটা আছে, একটা দোকানে যে পজ মেশিনটা আছে, সেই পজ মেশিনে আপনি যখন কার্ড দিবেন, ওই দোকানিকে যখন কার্ড দিবেন, তো আপনার কার্ডটা যখন পজ করবে তখন কি কার্যক্রমগুলি সেখানে সম্পন্ন হয় এবং কি কি সেই কার্যক্রম না ঠিক মানে কি কি ধরনের উপাদানগুলো সেখানে আছে, এই বিষয়গুলো আমাদের এই মেশিনের, এই ছোট মেশিনের ডিভাইসের কি কি উপাদানগুলো আছে সেগুলো এখানে লিখবো। অর্থাৎ কিছুটা এটিএম এর মতোই আর কি, জাস্ট ওখান থেকে টাকা আসে না এই আর কি। তো পিসি ইসিআর কানেকশন পোর্ট, মডেম, জিপিআরএস কার্যকারিতা এবং সিম কার্ড, ব্যাটারি, ডিসপ্লে স্ক্রিন, নিরাপত্তা বৈশিষ্ট্য। তো এখানে 9টি আছে, আমরা এই কয়টি দেওয়ার চেষ্টা করবো, 4-5টি বা 7টি দেওয়ার চেষ্টা করবো আর কি। অবশ্যই এই জিনিসগুলো আপনারা যখনই আমাদের এই পজ মেশিনের কথা বলা আসবে, পজ টার্মিনালের কথা বলা আসবে, তখনই আপনি ওই ছোট মেশিনটাকে অনুধাবন করবেন এবং সেখানে কি কি উপাদান থাকে, মানে সে জিনিসটা কি কি উপাদানে গঠিত সেগুলা আমাদের লিখতে হবে। কার্ড রিডার, অবশ্যই সেটা কার্ড রিড করার ক্ষমতা থাকতে হবে, তা নাহলে তো এরকম না। কিপ্যাড আপনার পিন চাপতে হবে, সেখানে ছোট প্রিন্টার থাকে, রসিদ বেরিয়ে
আসে, তাই না? সেখানে অবশ্যই জিপিআরএস এর মাধ্যমে কানেকশন থাকে, নেটওয়ার্ক কানেকশন থাকবে। নেটওয়ার্ক না থাকলে সেখানে তো অবশ্যই সেটা সম্ভব না, তাই না? ব্যাংকের নেটওয়ার্কে, ব্যাংকের ডাটাবেসের সাথে সেটা অ্যালাইন করতে পারবে না, কানেকশন করতে পারবে না। তো এই জন্য আমাদের সেখানে জিপিআরএস কার্যকরী থাকতে হবে, বা মডেম থাকতে হবে, ব্যাটারি অবশ্যই থাকতে হবে, ডিসপ্লে স্ক্রিন থাকতে হবে, তা নাহলে তো আমরা দেখতে পারবো না, বুঝতে পারবো না। এই জিনিসগুলো আর কি, কিছুটা এটিএম এর মতো। তো এই জিনিসগুলো আমরা এখানে বানে লেখার চেষ্টা করব। কি কি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো লেখে আমরা বানে লেখার চেষ্টা করবো। আমি বারবার বলছি, এখানে কিন্তু এই যে এই ধরনের কম্পিউটারাইজড যে বিভিন্ন ভাষা থাকে বা বিভিন্ন শব্দ থাকে, এই শব্দগুলো কিন্তু আপনার মনে নাও থাকতে পারে। তবে মনে নাও থাকতে পারে, এই বিষয়টা প্রাসঙ্গিকভাবে আপনার মতো করে আপনি বানিয়ে লেখার চেষ্টা করবেন। অপ্রাসঙ্গিক কোনো কিছু বানিয়ে লিখবেন না। কার্ড রিডার তো আছে, কার্ড রিডার মধ্যে ম্যাগনেটিক টাইপ রিডার বা আরো অনেক কিছু থাকে, যেগুলোর নাম অনেক কিছু আরো থাকতে পারে, সেটা হয়তো আপনার মনে নাও থাকতে পারে। আপনার সুন্দরভাবে এই জিনিসটা কার্ড রিডার আছে এবং সেটা আপনার কার্ডকে রিড করতে পারে, রিড করে আপনার অ্যাকাউন্টে থেকে টাকা ডেবিট করতে পারে। এরকম ভাষা এখানে আপনার লিখে দিতে হবে। আচ্ছা, তারপরে আছে হাউ জিপিআরএস POS terminal is divided between dial-up POS terminal. GPRS POS terminal dial-up POS terminal থেকে এর পার্থক্য আমাদের বলছে আর কি। তবে এটা যদি আমরা সংজ্ঞা জানি, জিপিআরএস এবং আমাদের এই ডায়াল-আপ POS টার্মিনাল, এটার দুটো সংজ্ঞা যদি জানি তাহলে আমরা সহজে পার্থক্য লিখতে পারবো। ডায়াল-আপ POS টার্মিনাল, ডায়াল-আপ POS টার্মিনাল হলো একটি অন্তর্নির্মিত মডেম ব্যবহার করে একটি ল্যান্ডলাইন টেলিফোন সংযোগের মাধ্যমে ডায়াল করা, যেটা ব্যাংকের ডেটা সংযোগ সেন্টারের সাথে সংযোগ করে। প্রতিবার একটি লেনদেন প্রক্রিয়া করা হলে টার্মিনাল একটি সংযোগ স্থাপন করে একটি নম্বর ডায়াল করে। অন্যদিকে জিপিআরএস POS টার্মিনাল মানে আমরা মোবাইল নেটওয়ার্কিং এর মাধ্যমে যেটা বলি জিপিআরএস, তো ব্যাংকের ডেটা সেন্টারের সাথে সংযোগ করতে মোবাইল কানেক্টিভিটি জিপিআরএস ব্যবহার করে। এটিতে একটি সিম কার্ড রয়েছে বা থাকে এবং সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে, যেমন একটি স্মার্টফোন ইন্টারনেটের সাথে সংযোগ করে। তাহলে ডায়াল আপ হলো প্রত্যেকবার ডায়াল করা, আমাদের প্রত্যেকবার লেনদেনের জন্য আমাদের একটি ডায়াল করে, একটা সংখ্যা ডায়াল করে আমরা সেটা স্থাপন করি, একটা সংযোগ স্থাপন করি। আর জিপিআরএস হচ্ছে এরকম ডায়াল করতে হয় না, বারবার ডায়াল, আগের যুগে যেরকম ডায়াল আপ টেলিফোন যেরকম ছিল সেই ডায়াল অ্যাপের মতো, যে আমরা একটা প্রতিবার ডায়াল করতে হয় আর কি, প্রতিবার ডায়াল করে একটা নাম্বার ডায়াল করতে আমাদের নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে হয়। আর জিপিআরএসটা ওইরকম না, মোবাইল নেটওয়ার্কের মতো। মোবাইল নেটওয়ার্কের যে কোনো মুহূর্তে আমরা কোনো ডেটা সেন্টারের সাথে আমরা সংযোগ হতে পারি যদি আমাদের অ্যাক্সেস দেওয়া থাকে। তো তাহলে এই ডায়াল আপ, এটা হচ্ছে আমাদের মূলত, ডায়াল আপটা হচ্ছে মূলত একটা পুরাতন পদ্ধতি, আর জিপিআরএস হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতি, তাই না? এই পার্থক্যগুলো আপনি এখন বানিয়ে লিখতে পারবেন। গতিশীলতা, অবশ্যই এটার গতি বেশি, জিপিআরএস এর গতি বেশি, এটার গতি হবে কম, তাই না? কারণ নাম এটা থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে কোনটার গতি দ্রুত হবে আর কোনটা গতি কম হবে। লেনদেনের, এখানে গতিশীলতা, লেনদেনের গতি POS টার্মিনালের সময় সাপেক্ষ, আর এটা অতি দ্রুত হতে পারে, জিপিএস এর মাধ্যমে অতি দ্রুত হতে পারে। প্রয়োজনীয় অবকাঠামো POS টার্মিনালে কার্যকরী, এখানে POS টার্মিনালে এটা হচ্ছে সীমাবদ্ধ হতে পারে, এর অবকাঠামোটা সীমাবদ্ধ হতে পারে। আর জিপিআরএস এটা আমাদের বহুমুখী হতে পারে এবং সহজ করে তুলতে পারে। পাওয়ার সাপ্লাই, তারপরে আছে ব্যবহার পরিস্থিতি। অর্থাৎ আমরা এই জিপিআরএস এবং ডায়াল আপ POS টার্মিনাল এই দুটো অবশ্যই আমরা কি বলতে কি বুঝি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে তিনটি পার্থক্য আমরা এখানে লিখতে পারবো। আচ্ছা, তারপর আছে হাউ এ ব্যাংক আর্ন ফ্রম POS টার্মিনাল ইনস্টলড অ্যাট এ মার্চেন্ট। আচ্ছা, ব্যাংক যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবিএল, বিভিন্ন ব্যাংকের যে ইয়ে আছে, আপনার কি বলে ওই যে POS মেশিন গুলো আছে, ওখানে লেখা থাকে কিন্তু সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউসিবিএল এরকম লেখা থাকে। তো একটা ব্যাংক এইরকম POS মেশিন যে মার্চেন্টকে দিল, হ্যাঁ, দিয়ে সেখান থেকে ব্যাংক কেমনে উপার্জন করে সেই বিষয়টা এখানে বলছে যে হাউ এ ব্যাংক আর্ন ফ্রম POS টার্মিনাল ইনস্টলড অ্যাট এ মার্চেন্ট। একটি ব্যাংক কিভাবে একজন ব্যবসায়ীর কাছে ইনস্টল করা POS টার্মিনাল থেকে আয় করে, POS টার্মিনাল থেকে কিভাবে আয় করে।
তো এখানে আমাদের বলা আছে বণিক কমিশন, মার্চেন্ট কমিশন। যখন একজন গ্রাহক একটি পজ টার্মিনাল ব্যবহার করে ক্রয় করেন, তখন ব্যাংক বণিককে লেনদেনের পরিমাণের উপর একটি কমিশন চার্জ করে। এই কমিশন সাধারণত বিক্রয়ের পরিমাণের 1% থেকে 2% পর্যন্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যদি একজন গ্রাহক 100 টাকার একটু ক্রয় করেন, তখন সম্মত বণিক কমিশন কত? 1.5% হয়। ব্যাংক এই লেনদেন কমপক্ষে এই 1.5 টাকা অর্থাৎ 1 টাকা 50 পয়সা উপার্জন করে। অর্থাৎ বণিক কমিশন এখানে লেনদেনের উপরে একটা কমিশন পেয়ে থাকে ব্যাংক, সেটা সেভাবে আয় করে। লেনদেনের পরিমাণ পজ টার্মিনালের মাধ্যমে যত লেনদেন হয়, ব্যাংক তত বেশি কমিশন অর্জন করে। উচ্চ ভলিউমের ব্যবসায়ীরা তাই অসংখ্য লেনদেনের উপর সঞ্চিত কমিশনের মাধ্যমে ব্যাংকের জন্য আরো বেশি রাজস্ব তৈরি করে। বর্ধিত গ্রাহক ব্যাস, খালি আমরা যদি যে কমিশন পালাম বা নগদ টাকা পালাম সেটা যে ব্যাংকের মুনাফা, এরকম না। এই মুনাফা আমাদের এই ছাড়াও আমাদের কিছু অদৃশ্য পরবর্তীতে মুনাফা তৈরি করার জন্য আমাদের কিছু ভ্যালু ক্রিয়েট হয়। এটা হচ্ছে বর্ধিত গ্রাহক ব্যাস। এখানে বলা আছে বণিকদের পজ টার্মিনাল প্রদানের মাধ্যমে ব্যাংক কার্ড পেমেন্টের সুবিধা দেয়, যা ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। যেহেতু বণিকরা উচ্চ বিক্রয় থেকে উপকৃত হয়, মানে বেশি বিক্রয় থেকে উপকৃত হয়, তারা কমিশন ভিত্তিক রাজস্ব একটি স্থির প্রবাহ নিশ্চিত করে ব্যাংকের সাথে তাদের সম্পর্ক বজায় রাখে। তাহলে এখানে গ্রাহকরা অবশ্যই পজ টার্মিনাল যখন ইউজ করবে, অবশ্যই তারা কি করবে? তারা ওই ব্যাংকের, যে ব্যাংকের কার্ডে কমিশন বেশি বা যে ব্যাংকের কার্ডে সুযোগ সুবিধা আছে, সে ব্যাংকের কার্ডে বেশি ব্যবহার করবে বা বেশি চাহিদা সৃষ্টি হবে, তখন ব্যাংক সেখান থেকেও সেভাবেও মুনাফা করতে পারে। অর্থাৎ এরকম বলা থাকে যে ধরুন কোনো হোটেলে বা কোনো নির্দিষ্ট প্রোডাক্টের উপর অমুক ব্যাংকের ক্রেডিট কার্ডে ছাড় রয়েছে 20%, বা অমুক ব্যাংকের আমাদের এখান থেকে নিয়ে এই পজ টার্মিনাল ব্যবহার করলে এত পার্সেন্ট পর্যন্ত পাবেন। এই যে পার্সেন্ট দিচ্ছেন, গ্রাহক কি হচ্ছে? সেখানে অনুপ্রাণিত হয়ে ওই ব্যাংকের কার্ড সে ব্যবহার করবে। এভাবে ব্যাংক মুনাফা অর্জন করে। যখন কার্ড ব্যবহার করবে তখন ব্যাংক মুনাফা পাবে, সে কথা। বর্ধিত গ্রাহক ব্যাস। মূল্য সংযোজন পরিষেবা, ব্যাংকগুলি বণিকদের অতিরিক্ত পরিষেবা দিতে পারে, যেমন উন্নত রিপোর্টিং, জালিয়াতি শনাক্তকরণ, বিশ্লেষণ। এই মূল্য সংযোজন পরিষেবাগুলি অতিরিক্ত ফি সহ আসতে পারে, যা ব্যাংকের উপার্জনের জন্য আরো অবদান রাখে। তো এরকম ভাবে ব্যাংক কি করে? ব্যাংক তার মুনাফা অর্জন করে থাকে। তারপরে আছে ডিসক্রাইব হাউ পেমেন্ট ইজ মেড ইউজিং এ পজ টার্মিনাল। পজ টার্মিনাল ব্যবহার করে কিভাবে অর্থ প্রদান করা হয়, পজ টার্মিনাল ব্যবহার করে, তাই না? তো এখানে কিছু ধাপ আছে। তো 1 নম্বর ধাপ, আমি ধাপগুলো পড়ে যাচ্ছি, সবগুলো পড়ার হয়তো সময় হবে না। গ্রাহক পণ্য বা পরিষেবা নির্বাচন করে, কোন পণ্য কিনবে সেটা নির্বাচন করে। গ্রাহক কার্ড হস্তান্তর করে, কার্ড দোকানিকে দেয়। তারপর কার্ড রিডিং, কার্ড সেটা কি করে? যে ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড, টেলার পজ টার্মিনালের ম্যাগনেটিক স্ট্রাইপ রিডারের মাধ্যমে কার্ডটি সোয়াইপ করে। চিপ ভিত্তিক কার্ড হলে টেলার পজ টার্মিনালের চিপ রিডার স্লটে কার্ডটি প্রবেশ করান। পরিমাণ প্রবেশ করান, মানে কত টাকার কিনছে, মূল্য কত, সেটা প্রবেশ করান। তারপর পিন এন্ট্রি করান, মানে ওইভাবে যে এটিএম এর মতোই, জাস্ট ওই রকমই আর কি। লেনদেন নিশ্চিত করুন, ব্যাংকের ডেটা সেন্টারের সাথে সংযুক্ত, ডেটা স্থানান্তর, অনুমোদনের বার্তা সে সঙ্গে সঙ্গে ফিডব্যাক পায়, রসিদ মুদ্রণ, সমাপ্তি, লেনদেনের সমাপ্তি। অর্থাৎ আমরা কার্ডের মাধ্যমে যখন কোনো পণ্য ক্রয় করব, সেটা কিভাবে আমরা লেনদেনটা সম্পূর্ণ করছি, সেই বিষয়টা এখানে আমাদের ধরে ফুটে তুলতে হবে। আচ্ছা, তারপরে আছে হাউ ইন্টারনেট ব্যাংকিং ওয়ার্ক। ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে? অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে? আমরা তো পজ মেশিনের দ্বারা দেখলাম, আমরা এটিএম এর মাধ্যমে দেখলাম, তাই না? এগুলোর মাধ্যমে আমরা ট্রানজাকশন আলোচনা করেছি। এখন ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে? তো ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকদের, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ, পরে আমরা আলোচনা করব। অবশ্যই এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে, তাহলে আপনি সহজে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট এবং আর্থিক পরিষেবাগুলি দূরবর্তী অ্যাক্সেস প্রদানের জন্য নিরাপদ ওয়েব ভিত্তিক ইন্টারফেস এবং ব্যাক এন্ড ব্যাংকিং সিস্টেমগুলির সংমিশ্রণের মাধ্যমে কাজ করে। এটি কিভাবে কাজ করে তার সরলীকরণ ওভারভিউ নিম্ন আলোচনা করা হলো। রেজিস্ট্রেশন বা নিবন্ধন, অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কোনো মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সিস্টেমে অ্যাক্সেস করা, সেখানে লগ ইন করতে হবে আমাদের কোনো ব্রাউজারের মাধ্যমে, সেখানে লগ ইন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। ইন্টারফেস নেভিগেট করা, লেনদেন সম্পাদন করা,
লেনদেন সম্পাদন করা বলতে এখানে কিন্তু নগদ অর্থ আদান প্রদান বা এরকম কিন্তু হয় না। এটা হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারি, স্থানান্তর করতে পারি। ইন্টারনেট ব্যাংকিং থেকে কিন্তু নগদ টাকা, ফিজিক্যালি টাকা কিন্তু আমরা পাই না, বাট আমরা এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি, কোনো বিল পেমেন্ট করতে পারি, এরকম বিষয় কিন্তু। হ্যাঁ, ব্যাক এন্ড প্রক্রিয়াকরণ, এটা ব্যাক এন্ডে প্রক্রিয়াকরণ শুরু করে সমাপ্তি এবং নিশ্চিতকরণ, সমাপ্তি এবং নিশ্চিতকরণ। তারপরে আছে নিরাপত্তা ও গোপনীয়তা। আপনার কিছু নিরাপত্তা এবং গোপনীয়তা থাকে, সেগুলো অবশ্যই সিকিউর ভাবে এগুলা কাজ করে, যেটা অন্য কোথাও কারোর কাছে হস্তান্তর বা সেগুলো প্রকাশ করে না বা প্রকাশ করা হয় না। তাহলে ইন্টারনেট ব্যাংকিং এইভাবে আমাদের কাজ করে। তো এখন এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আপনাদের একটু মনে রাখতে হবে। রেজিস্ট্রেশন, নিবন্ধন, তারপরে আচ্ছা সিস্টেম অ্যাক্সেস, ইন্টারফেস নেভিগেট করা, তারপরে আছে লেনদেন সম্পাদন করা, ব্যাক এন্ড প্রক্রিয়াকরণ, সমাপ্তি এবং নিশ্চিতকরণ, তারপর আছে নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখে। আপনি যে পিন ব্যবহার করলেন সে পিন কারোর কাছে প্রকাশ করবেন, এরকম এই বিষয়গুলো আমাদের অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটে গিয়ে, ওয়েব ব্রাউজে গিয়ে, যেমন ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স এরকম ব্রাউজারে গিয়ে আমরা যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আমরা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থাৎ লগ ইন করে যে লেনদেনগুলো আমরা করতে পারি। মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু না, মোবাইল অ্যাপসের মাধ্যমে না, আমরা কোনো ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট অর্থাৎ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যাংকিং কিভাবে কাজ করে সেটা বলা আছে। তারপরে বলা আছে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একজন গ্রাহক কোন ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে, অর্থাৎ কি কি ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একজন ব্যাংকার কি কি কার্যক্রম সম্পন্ন করতে পারে। এক, অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা, একটি নির্দিষ্ট সময়ের জন্য অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখা, প্রিন্ট করা, ইউটিলিটি বিল পরিশোধ করা, যে কোনো মোবাইল রিচার্জ করা, ঋণের কিস্তি পরিশোধ, শিক্ষা প্রতিষ্ঠানে ফি জমা, স্থায়ী নির্দেশাবলী যোগ করা, সংশোধন করা এবং ডিলিট করা। আপনি কোনো ফিচার সেখানে চাইলে সেখানে নির্দেশাবলী যোগ করতে পারেন, সংশোধন করতে পারেন, ডিলিট করতে পারেন। সেভিংস অ্যাকাউন্ট স্বল্পমেয়াদী এবং কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট থেকে ডেবিট করে একটি স্থায়ী আমানত রসিদ এফডিআর খোলা, মানে অর্থাৎ আপনি সেভিংস থেকে এফডিআর করতে পারবেন, এইরকম বিষয় আর কি। এরকম অনেক ধরনের ফিচার এখানে আছে। আপনার যে কয়টা মনে থাকে, এখানে 5, 6টা, 8টা, 10টা যেটা মনে থাকে সেটা আপনি লিখবেন। একটি লেটার অফ ক্রেডিটের অনুমোদনের জন্য ব্যাংকে পাঠানো, একটি চেক বইয়ের জন্য অনুরোধ পাঠানো বা রিকোয়েস্ট পাঠানো, চেক পাতার স্টপ পেমেন্ট করা, ক্লিয়ারিং এর জন্য জমা করা চেকের স্থিতি পরীক্ষা করা, ব্যক্তিগত সুদের চেক, এরকম বিভিন্ন রকম এখানে আছে। এই কাজগুলো এখান থেকে আপনার যতটুকু মনে রাখা সম্ভব হয়, আর আপনি জানেনই অলরেডি কি কি কাজ আমরা করতে পারি। তো এই যে আমাদের ব্যাংকিং সিস্টেমে আমরা কিভাবে কাজ করি, ব্যাংকিং সিস্টেমে, কম্পিউটার সিস্টেমে যে বিভিন্ন যে ব্যাংকিং কার্যক্রম আছে কিভাবে কাজ করে, সেই এখন পর্যন্ত কিন্তু সেগুলাই দেখতেছি আমরা আইসিটিতে। কম্পিউটার অ্যাকচুয়ালি যে কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার প্রজন্ম কি এবং কম্পিউটারের ভাষা কি, অ্যাপ্লিকেশন কি, এই জিনিসগুলো কিন্তু পরে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা 2টি অংশে বিভক্ত। আচ্ছা, 19 নাম্বার এখানে আছে, একজন গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং থেকে নগদ টাকা গ্রহণ করতে পারেন কি? সহজ প্রশ্ন, যেটা আমি আগে বললাম, নগদ টাকা কি গ্রহণ করতে পারে? না, পারে না। নগদ টাকা গ্রহণ করতে পারে না, কারণ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারি, বাট সেখানে নগদ টাকার জন্য অবশ্যই এটিএম এ যেতে হবে অথবা ব্যাংকে যেতে হবে, সরজমিনে ব্যাংকে যেতে হবে। আচ্ছা, 20 নাম্বার আছে হোয়াট ইজ এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং, তারপর এসএমএস ব্যাংকিং এর কিছু সেন্টেন্স আমাদের চাইছে এখানে, যে এসএমএস ব্যাংকিং কি, এসএমএস ব্যাংকিং কি, এসএমএস ব্যাংকিং এর যে কোনো কাজের জন্য সেন্টেন্স উল্লেখ করুন। এসএমএস ব্যাংকিং হলো এমন একটি পরিষেবা যা গ্রাহক তাদের নিবন্ধিত মোবাইল ফোন, অবশ্যই নিবন্ধিত মোবাইল ফোন, ব্যাংকে যে মোবাইল ফোন আছে সেই নিবন্ধিত মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে। এই পরিষেবাটি ব্যবহার করার জন্য গ্রাহককে অবশ্যই তাদের মোবাইল নম্বর ব্যাংকে নিবন্ধিত থাকতে হবে, তাই না? ব্যাংকে নিবন্ধিত না থাকলে কিন্তু হবে না, কারণ এসএমএস ব্যাংকিং হচ্ছে আপনাকে এসএমএস দিবে, সোজা কথা। আপনাকে এসএমএস দিবে কোন নাম্বারে? আপনি ব্যাংকে যে নাম্বার দিয়েছেন, যে নাম্বারে আপনার নিবন্ধিত করা আছে ব্যাংকের দ্বারা, সেখানে আপনার এসএমএস যাবে। আর এই এসএমএস দ্বারাই আপনার কিছু ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন, একে আমরা এসএমএস ব্যাংকিং বলি। আচ্ছা, গ্রাহককে অবশ্যই তাদের মোবাইল নম্বর ব্যাংকে নিবন্ধিত থাকতে হবে এবং তারা তাদের লেনদেন প্রমাণীকরণের জন্য ব্যাংকে একটি পিন পাবেন। মানে আপনি লেনদেন সঠিক করার জন্য, মানে আপনি সে ব্যক্তি কিনা
বা ওই অ্যাকাউন্টের মালিকেরা, এই জন্য আপনি একটা পিন পাবেন। গ্রাহকরা তারপরে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। ওই পিন দ্বারা আপনি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন, মিনি স্টেটমেন্ট পেতে পারেন, ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেন, এরকম বিভিন্ন রকম কাজ আপনি করতে পারেন এসএমএস ব্যাংকিং। তো এসএমএস ব্যাংকিং এর জন্য কিছু কার্যকলাপের জন্য, কিছু সিনট্যাক্সের জন্য, কিছু কাজের জন্য যে সিনট্যাক্স আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এরকম। মিনি স্টেটমেন্টের জন্য এসটিএম, তারপরে পিন নাম্বার। ইউটিলিটির জন্য ইউবি, মানে ইউটিলিটি বিল, পিন নাম্বার, বিলার কোড, অ্যামাউন্ট, এরকম ভাবে আপনার লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় চাই। তারপরে আছে ক্রয়ের বিপরীতে অর্থ প্রদান, এরকম পে, পিন, মার্চেন্ট কোড, অ্যামাউন্ট। এরকম তহবিলের স্থানান্তরের জন্য এফটি, পিন, টু অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট, এরকম কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা অনেক ভালো আর কি, আসার সম্ভাবনা থাকে যে 2টি বা 3টি কার্যক্রমের জন্য কিছু এসএমএস সিনট্যাক্স উল্লেখ করুন, এরকম ভাবে থাকতে পারে। আচ্ছা, তারপরে পার্থক্য আছে আমাদের এখানে। মেনশন দ্য ফিউ ডিফারেন্স বিটুইন এসএমএস এবং অ্যালার্ট ব্যাংকিং। এসএমএস এবং অ্যালার্ট ব্যাংকিং এর মধ্যে পার্থক্য চাইছে, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসএমএস এবং অ্যালার্ট ব্যাংকিং, অ্যালার্ট বলতে ব্যাংক আপনাকে অ্যালার্ট করে দেয় কিছু লেনদেনের জন্য, ব্যাংক আপনাকে অ্যালার্ট করে দেয়, বা কিছু ইনফরমেশনের জন্য, বা আপনাকে সতর্ক থাকার জন্য, বা কোনো বিষয়ে অ্যালার্ট করার জন্য যে এসএমএসটা দেয় সেটা হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। আর এসএমএস ব্যাংকিংটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করাটাই হচ্ছে আমাদের কাছে এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং এর গ্রাহকের কি থাকে, সম্মতি থাকতে হয় যে আপনি এসএমএস নেবেন কি নেবেন না, তাই না, এটা থাকে, টিক দেওয়া থাকে। আর অ্যালার্টের জন্য কোনো টিক মিক দেওয়া থাকে না, এটা ব্যাংক থেকে আমাদের অটোমেটিক দেয়। কোনো যদি কোনো সামনে কোনো সমস্যা হওয়ার রয়েছে, বা কোনো ব্যাংক কোনো এটিএম করবে, তাদের প্রোগ্রাম রানিং করবে, ওই সময় প্রোগ্রাম তারা হচ্ছে কি করে, আপডেটিং করে, এই জন্য আপনাকে অ্যালার্ট করে জানিয়ে দেয় যে আমাদের এই সময় থেকে এই সময় 12টা থেকে সকাল 8টা পর্যন্ত বা 7টা পর্যন্ত আমাদের ট্রানজাকশন বন্ধ থাকবে। এটা হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। আর এসএমএস ব্যাংকিং হচ্ছে আপনাকে এসএমএস পাঠিয়ে দেয় আপনি কত মানে আপনি যে টাকা জমা করলেন, কত অ্যাকাউন্ট ব্যালেন্স হলো, আপনি টাকা উঠালেন, কত ব্যালেন্স হলো, যে এসএমএসটা আছে সেটা হচ্ছে এসএমএস ব্যাংকিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে একটু আলোচনা করি আমরা, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। এটি গ্রাহকের উদ্যোগে হয়। এসএমএস ব্যাংকিংটা অবশ্যই গ্রাহকের উদ্যোগে হয়, যেটা আমি বললাম। গ্রাহক ব্যাংকিং কার্যক্রম যেমন অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট পাওয়া, ইউটিলিটি বিল পরিশোধ ইত্যাদি, একটি নির্দিষ্ট কমান্ড সহ ব্যাংকে একটি এসএমএস ব্যাংকিং পাঠিয়ে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এসএমএস ব্যাংকিং। আর এটা হচ্ছে ব্যাংকের উদ্যোগ, যেটা বললাম আমি। এটা গ্রাহকের উদ্যোগ, গ্রাহক এসএমএস নিবে কি নিবে না সেটা গ্রাহক এটা করবে। আর এটা গ্রাহকের উপর নির্ভর করে না, এটা ব্যাংক কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য ব্যাংক আগে অ্যালার্ট করে দিতে পারে, সেটা হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। এটাও এসএমএস এর মাধ্যমে আসে। ঠিক আছে, তো যখনই গ্রাহকের অ্যাকাউন্টে ডেবিট বা ক্রেডিট লেনদেন হয় তখন গ্রাহককে এসএমএস পাঠিয়ে দিয়ে অ্যালার্ট করে দেওয়া হয়, তাকে আমরা অ্যালার্ট ব্যাংকিং বলি। গ্রাহক নির্দিষ্ট এসএমএস কমান্ড পাঠিয়ে সক্রিয়ভাবে ব্যাংকিং লেনদেন এবং অ্যাকাউন্টের জন্য তথ্য অ্যাক্সেসের অনুমতি দেয়। গ্রাহককে অ্যাকাউন্টের কার্যক্রম সম্পর্কে রিয়েল টাইম বিজ্ঞপ্তি প্রদান, প্রাথমিকভাবে লেনদেন সম্পর্কে জানতে এবং যে কোনো অনুমোদিত বা প্রতারণামূলক কার্যকলাপ শনাক্ত করতে সহায়তা করে। যে আপনি অনেক সময় ব্যাংক থেকে আসে যে আমাদের ব্যাংক থেকে কোনো প্রকার পাসওয়ার্ড চাওয়া হবে না, বা এরকম বা পাসওয়ার্ড চাইলে কেউ দিবেন না, বা 4 সংখ্যার ডিজিট না, আমাদের ব্যাংকের পিন হচ্ছে 6 সংখ্যার বা 8 সংখ্যার, এরকম যে বিভিন্ন রকম যে আপনাকে অ্যালার্ট বা সতর্ক করে, সেটা হচ্ছে আমাদের কাছে অ্যালার্ট ব্যাংক। হ্যাঁ, ব্যাংকগুলি ক্রিয়াকলাপ চালানোর জন্য গ্রাহকের পূর্বনির্ধারিত সিনট্যাক্স অনুসরণ করে এসএমএস বার্তা লিখে পাঠাতে হয়। আর সতর্কতা গ্রহণের জন্য গ্রাহকের কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, গ্রাহকের শুধুমাত্র প্রাথমিকভাবে সতর্কতা বিষয়ে সেট আপ করতে হবে, তাহলে অটোমেটিক এসএমএস চলে আসবে। তারপরে আছে ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট, বিল পেমেন্ট, এগুলো সব দেওয়া আছে। এই জিনিসগুলো আপনি পড়লে সহজে বুঝতে পারবেন। লেনদেন সমাধান করার জন্য, প্রমাণ করার জন্য একটু প্রিন্ট সিস্টেম ব্যবহার করা হয়। আপনি লেনদেন করছেন এসএমএস এর মাধ্যমে, তাহলে আপনি আপনার লেনদেন কিনা, আপনি বা কোনো মোবাইল নিয়ে আপনি লেনদেন করছেন কিনা, এর জন্য আপনার কাছে একটা পিন যাবে, বা সে পিন নাম্বার চাই, সেই পিন নাম্বারটা এখানে শনাক্ত করতে হয়। আর এখানে কোনো পিন নাম্বারে কোনো কিছু নেই, এখানে জাস্ট ব্যাংক আপনাকে জানিয়ে দিবে। পিন নাম্বারে কোনো ঝামেলা নাই অ্যালার্ট ব্যাংকিং। আর এসএমএস ব্যাংকিং অবশ্যই আমাদের পিন নাম্বার দিতে হবে। গ্রাহকের মোবাইল ফোনটি ব্যাংকে নিবন্ধিত হওয়ার প্রয়োজন, এখানে ব্যাংকে নিবন্ধিত হওয়ার প্রয়োজন। গ্রাহকের লেনদেনের জন্য একটি পিন ব্যবহার করতে হয়, আর এখানে নিবন্ধিত হওয়ার প্রয়োজন, তবে এখানে পিন ব্যবহার করতে হয় না।
এই হচ্ছে আমাদের এসএমএস ব্যাংকিং এবং হচ্ছে আমাদের অ্যালার্ট ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। এসএমএস অ্যালার্ট ব্যাংকিং অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আছে 22 নম্বর, হোয়াট ইজ আইভিআর? ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স। আমরা কোনো কাস্টমার কেয়ারে যদি ফোন দেই, যেমন হচ্ছে এরকম 16 527 এই নাম্বার হয়তো ফোন দিলাম কোনো ব্যাংকের হেল্পলাইন, এই নাম্বারে ফোন দিলে বাংলার জন্য 1 চাপুন, ইংরেজির জন্য 2 চাপুন, তারপর ক্রেডিট কার্ড পরিষেবা, ডেবিট কার্ড পরিষেবা, অ্যাকাউন্ট পরিষেবা, এফডিআর পরিষেবা, এরকম বিভিন্ন পরিষেবার কথা বলে। ক্রেডিট কার্ড পরিষেবা হলে 1 চাপুন, ডেবিট কার্ড হলে 2 চাপুন, অ্যাকাউন্ট পরিষেবা হলে 3 চাপুন, এইরকম ভাবে ওখান থেকে কম্পিউটারাইজড কল কথা বলছে, আমরা সেই অনুযায়ী চাপতেছি, বাটন চাপতেছি বা সংখ্যা চাপতেছি আমরা আমাদের ফোনে। এইভাবে আমাদের যে ব্যাংকিং পরিষেবাগুলো নিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স। ওখানে ভয়েস করছে, সেই ভয়েস অনুযায়ী আমরা এখানে আমরা আমাদের কার্যক্রম সম্পূর্ণ করে ব্যাংকিং কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে থাকি। তো এখানে যেটা বলা আছে, আইভিআর বা ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেখানে একজন গ্রাহক তার ব্যাংকে নিবন্ধিত ল্যান্ড ফোন বা মোবাইল ফোন থেকে কল করে কম্পিউটারাইজ মেশিনের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যবহৃত মোবাইলের সংখ্যা চেপে ব্যাংকিং পরিষেবা সম্পাদন করা হয়। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে ব্যালেন্স অনুসন্ধান, অ্যাকাউন্ট সার্ভিস, পিন পরিবর্তন, ডেবিট বা ক্রেডিট বা প্রিপেইড কার্ড সক্রিয় বা নিষ্ক্রিয় করা। আইভিআর এর মাধ্যমে ব্যাংকিং করতে গ্রাহককে ব্যাংকে একটি পিন বা টিপিন নিতে হয়। তারপর গ্রাহক শর্ট কোড, যেমন এই যে 16 123 কল করে কলটি ব্যাংকের কম্পিউটারাইজড মেশিনে ট্রান্সফার হয়ে যায়। মেশিনটি গ্রাহককে স্বাগত জানাবে এবং জিজ্ঞাসা করবে বাংলার জন্য 1 চাপুন, মানে যে কথাটা বললাম ঠিক ওই বিষয়টা এখানে তুলে ধরা আছে। এই যে এর মাধ্যমে ব্যাংকিং যে কার্যক্রমগুলো সেবা সম্পূর্ণ করে সেটা হচ্ছে আমাদের কাছে আইভিআর বা ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স কল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে 22 পর্যন্তই থাক। 23 পর্যন্ত যেটা বলা আছে, সাম অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা এবং অসুবিধা, সুবিধা অসুবিধা দুটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা আপনারা নিজের থেকে অনেক কিছু লিখতে পারবেন। উপযোগিতা, প্রায় সার্বক্ষণিক সেখানে আমরা সেবা পেতে পারি, চুরির ঝুঁকি হ্রাস, দক্ষ বিল পেমেন্ট, তাৎক্ষণিক বিজ্ঞপ্তি, উন্নত নিয়ন্ত্রণ, খরচ কমানো, বেশি অ্যাক্সেসিবিলিটি। এরকম অসুবিধাগুলো আছে, লেনদেনের সীমা, একটা নির্দিষ্ট লেনদেন পর্যন্ত আমরা সেখানে করতে পারি। প্রযুক্তিগত সমস্যার সমাধান, নগদ পরিচালনা অভাব, প্রযুক্তিগত প্রয়োজনীয়তা, নিরাপত্তা ঝুঁকি, এসএমএস নিরাপত্তা, এরকম আমাদের বিভিন্ন রকম ঝুঁকি থাকতে পারে বা অসুবিধা থাকতে পারে ইলেকট্রনিক্স ব্যাংকিং। যাক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, অনেক হয়ে গেল, প্রায় 32 মিনিট হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী প্রশ্ন থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজ সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।